যারা পারফরমেন্স করবেন বোনাস পাবেন, প্রমোশন পাবেন, আরও বেশি দায়িত্ব পাবেন। যারা আন্ডার পারফর্মার হবেন তারা মোস্ট লাইকলি ফারুক আহমেদের মতো বিসিবি ছাড়তে হবে। আম্পায়ারিং নিয়ে হেন কোনো দুর্নীতির অভিযোগ নেই যেটা বাংলাদেশের পত্রিকা টেলিভিশনে না এসেছে, বিশ্লেষকরা সমালোচনা না করেছেন। এই যে আমরা লোকাল ক্রিকেট সম্পর্কে জানতে চাই, আপনি কি জানেন বা কখনো শুনেছেন যে গত 10 বছরে চট্টগ্রামে কয়টা প্রিমিয়ার লিগ হয়েছে? আকরাম খান সেখান থেকে নির্বাচিত পরিচালক, অথচ চট্টগ্রামের লোকাল কোনো ক্রিকেট হয় না। যদি ক্রিকেট দিয়েই মূল্যায়ন হয়, ক্রিকেট দিয়েই মূল্যায়িত হতে হয়, আকরাম খান কি সেখানে পাস মার্ক পর্যন্ত পাবেন? বিচারের ভার আপনাদের উপরে। ইলেকশনে যে লেভেল প্লেইং ফিল্ড বলা হয়, সবার জন্য সমান সুযোগ বলা হয়, সেই সমান সুযোগটা যেন তিনি এনশিওর করতে পারবেন। ফারুক আহমেদ গন, আমিনুল ইসলাম বুলবুল ইজ অন। বিসিবির হট সিটে বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। পারফরমেন্সের কারণেই ফারুক আহমেদ বিসিবি থেকে চলে যেতে বাধ্য হয়েছেন এবং আমিনুল ইসলাম বুলবুলের কাছে এখন নতুন এবং ভালো পারফরমেন্স প্রত্যাশিত। পোস্টের পর্দায় আপনাদের সঙ্গে আমি আছি দেব চৌধুরী। আলাপটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান প্রেসিডেন্টের লক্ষ্য, তার চ্যালেঞ্জেস এবং একই সঙ্গে পারফরমেন্স। একটা ব্যাপার তো খুবই স্পষ্ট, যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একদম কোনো রাখঢাক না করে বলেছেন ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া তার পারফরমেন্সের কারণে। খুব স্বাভাবিকভাবেই আমরা ধরে নিতে পারি এই আলাপটা আসলে জরুরি, যে তাহলে বিসিবিতে এখন যারা আছেন ইনক্লুডিং আমিনুল ইসলাম বুলবুল, সবার পারফরমেন্সই কি তাহলে ভবিষ্যতে মূল্যায়িত হবে? যারা পারফরমেন্স করবেন বোনাস পাবেন, প্রমোশন পাবেন, আরও বেশি দায়িত্ব পাবেন। যারা আন্ডার পারফর্মার হবেন তারা মোস্ট লাইকলি ফারুক আহমেদের মতো বিসিবি ছাড়তে হবে। কেননা পারফরমেন্সই যদি মূল চাবিকাঠি হয়, মূল আলাপের জায়গা হয়, তাহলে কে কেমন পারফর্ম করছেন, কিভাবে পারফর্ম করছেন, কতটুকু পারফর্ম করছেন, সেটা আমরা দেখতেই চাইব। আমিনুল ইসলাম বুলবুল কতটুকু সময়ের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন সেটা এখনও এই মুহূর্তে শিওর না। আমিনুল ইসলাম বুলবুল নিজেই শিওর না। তবে প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন যে খুব কুইক একটা টি-20 ইনিংস খেলতে চান। প্রশ্ন হচ্ছে এই কুইক টি-20 ইনিংসে তিনি পাওয়ার প্লের ইউজটা কি খুব ভালো মতো করবেন, নাকি লাস্ট 5 ওভার্সের জন্য ওয়েট করবেন, নাকি মিডল ওভারে তার ক্যারিশমা দেখাবেন? অনেকগুলো ফেজ থাকবে, বাট এই ফেজগুলোর মধ্যে প্রথম এবং প্রধানতম ফেজটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপকামিং ইলেকশন। এবং ধারণা করা হচ্ছে এই যে ফারুক আহমেদের সরে যাওয়া, আমিনুল ইসলাম বুলবুলের আশা, ফারুক আহমেদের প্রতি বিসিবির এক্সিস্টিং পরিচালকদের অনাস্থা, সব কিছুর কেন্দ্রবিন্দু ওই ইলেকশন। ওই ইলেকশনকে কেন্দ্র করেই বাদবাকি সব কিছু ঘুরপাক খাচ্ছে। আপনি ধরে নিতে পারেন ওই ইলেকশনটা হচ্ছে একটা সূর্যের মতো, তাকে ঘিরে যারা ঘুরছেন তারা হচ্ছেন এক একটা গ্রহ, উপগ্রহ, বৃহস্পতি, নেপচুন, এরা হচ্ছেন বিসিবির পরিচালক। ইলেকশনটা অক্টোবরে হওয়ার কথা জানা গেছে বা ধারণা করা হচ্ছে ইলেকশনটা এগিয়ে আনা হবে। এবং এখনো পর্যন্ত বিশ্লেষকরা যেটা বলছেন, মূলত আমিনুল ইসলাম বুলবুল ইলেকশনটা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে, কোনো রকম ডিসপিউট ছাড়া করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সাকসেসফুলি ইলেকশনটা করে দায়িত্ব যারা নেবেন তাদের কাছে বুঝিয়ে দেবেন। এর মাঝখানে বড় কোনো কাজ, টেস্ট খেলার মতো কোনো ইনিংস কিংবা অন্তত ওয়ানডে ইনিংস আমিনুল ইসলাম বুলবুলের জন্য খেলতে পারাটা একটু ডিফিকাল্ট, সময় স্বল্পতার কারণে। তবে একটা জায়গাতে তিনি পারফরমেন্স দেখানোর সুযোগটা বোধহয় এরই মধ্যে করে দিয়েছেন। কোন জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে বিসিবির পক্ষ থেকেই জানানো হয়েছে রাজশাহী এবং চট্টগ্রামে মিনি বিসিবি হবে বা বিসিবির শাখা হবে। আপনি এটাকে ধরে নিতে পারেন যে রিজিওনাল বা আঞ্চলিক ক্রিকেট বলে গত 15 বছরে যে আলোচনা হয়েছে, যেটা আইসিসির একটা গাইডলাইনেও রয়েছে কিন্তু করা হয়নি, আলোচনা হয়েছে। সিলেটে স্টার্ট হয়েছিল, মোটামুটি সফলও হয়েছিল, কিন্তু তারপর আর সেটা আগায়নি। সেটারই একটা এক্সটেন্ডেড ভার্সন কিংবা ডিফারেন্ট একটা ভার্সন রাজশাহী এবং চট্টগ্রামে চালু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ধরতে পারেন একটা পাইলট প্রজেক্ট হিসাবে। এখানেই আসছে আপনার পারফর্মার এবং আন্ডার পারফর্মারদের প্রশ্ন। খেয়াল করে দেখেন রাজশাহীর দায়িত্বটা কাকে দেওয়া হয়েছে? একটা অঞ্চল, আঞ্চলিক ক্রিকেটের কাঠামো সেখানে নাই। আঞ্চলিক ক্রিকেট এস্টাবলিশ করার জন্য, বিসিবির কাজের গতি বাড়ানোর জন্য মিনি বিসিবি নামে সেখানে একটা কিছু করা হবে। কি করা হবে এক্স্যাক্টলি আমি শিওর না, বিসিবিও শিওর না। দায়িত্ব দেওয়া হয়েছে সাইফুল ইসলাম স্বপন চৌধুরীকে, যিনি রাজশাহী বিভাগের থেকে নির্বাচিত পরিচালক। তিনি আগে বিসিবির কোন দায়িত্বে ছিলেন একটু মনে করার চেষ্টা করেন।
সময় দিচ্ছি 3 সেকেন্ড। 1 2 3। মনে পড়েছে? মনে করিয়ে দিচ্ছি। তিনি বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন এবং তিনি যখন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন তার সময়ে আম্পায়ারিং নিয়ে হেন কোনো দুর্নীতির অভিযোগ নেই যেটা বাংলাদেশের পত্রিকা টেলিভিশনে না এসেছে, বিশ্লেষকরা সমালোচনা না করেছেন। পক্ষপাতমূলক আম্পায়ারিং, পায়ে লাগলেই এলবিডব্লিউ দিয়ে দেওয়া, কোন দলকে জেতানো হবে, কোন দলকে কিভাবে জেতাতে হবে ম্যাচের আগেই ফিক্স হয়ে থাকা, আম্পায়াররা হোয়াইট বলে আউট দিয়েছেন এমনও ঘটনা ঘটেছে এবং ব্যাটসম্যানরা মাঠে নামার আগে আম্পায়াররা বলে দিতেন এত রানের মধ্যে অল আউট হইতে হবে। কার সময়? সাইফুল ইসলাম স্বপন চৌধুরীর সময়, যিনি ওই সময়ে আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ছিলেন। বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রিতে আম্পায়ারিং নিয়ে সবচেয়ে দুর্বোধ্য এবং সবচেয়ে কলঙ্কিত যে অধ্যায়টা, সেই অধ্যায়ে আম্পায়ার ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন এই স্বপন চৌধুরী, যাকে বিসিবি যে মিনি বিসিবিটা করতে যাচ্ছে রাজশাহীতে সেটার দায়িত্ব দিচ্ছে। আপনি কি এক্সপেক্ট করছেন স্বপন চৌধুরী কি পারফর্ম করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন? প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড কি বলে? এবার যাবো চট্টগ্রামের দিকে, রাজশাহী থেকে পুরো উল্টো দিকে। চট্টগ্রামের দায়িত্ব থেকে অফকোর্স বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন আকরাম খান। একটা প্রশ্ন করি, এই যে আমরা লোকাল ক্রিকেট সম্পর্কে জানতে চাই, আপনি কি জানেন বা কখনো শুনেছেন যে গত 10 বছরে চট্টগ্রামে কয়টা প্রিমিয়ার লিগ হয়েছে? বলতে পারবেন না। আকরাম খান সেখান থেকে নির্বাচিত পরিচালক, অথচ চট্টগ্রামের লোকাল কোনো ক্রিকেট হয় না। একটা সময়ে চট্টগ্রাম ছিল বাংলাদেশের দামি ক্রিকেটার, নামি ক্রিকেটার, ভালো ক্রিকেটার, বড় ক্রিকেটার প্রডিউস করার অন্যতম জায়গা। আকরাম খান হিমসেলফ, মিনহাজুল আবেদিন নান্নু, তার ভাই নুরুল আবেদিন নোবেল, আফতাব, তামিম, তামিমের ভাই নাফিস, সবাই চট্টগ্রাম থেকে। কিন্তু আনফর্চুনেটলি গত কয়েক বছরে চট্টগ্রাম থেকে কয়জন ভালো প্লেয়ার বের হয়েছে, কিংবা অনেক প্লেয়ার বের হয়েছে বলতে পারবেন? পারবেন না। তাহলে আকরাম খানরা সেখানে কি কাজ করেছেন? আকরাম খান ডিরেক্টর হিসেবে চট্টগ্রাম ক্রিকেটের উন্নয়নের জন্য কি কি এফোর্ট দিয়েছেন, তার আউটকামগুলো কি কি, মোস্ট ইম্পর্টেন্টলি তার পারফরমেন্সের মূল্যায়নটা কে করবে? যদি ক্রিকেট দিয়েই মূল্যায়ন হয়, ক্রিকেট দিয়েই মূল্যায়িত হতে হয়, আকরাম খান কি সেখানে 5 মার্ক পর্যন্ত পাবেন? বিচারের ভার আপনাদের উপরে। সেই আকরাম খানকে বিসিবির চট্টগ্রামের যে অঞ্চল বা মিনি বিসিবি যে চট্টগ্রামে হবে সেটার দায়িত্ব দেওয়া হচ্ছে। এবার আপনি একটু খুব ফোকাসড হতে চিন্তা করেন, রাজশাহীতে যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি আম্পায়ার্স ডিপার্টমেন্টের চেয়ারম্যান হিসেবে মিজারেবলি ফেল করেছেন। আকরাম খান যিনি চট্টগ্রামের দায়িত্ব পাচ্ছেন তিনিও ব্যর্থ হয়েছেন। তাহলে এই যে চূড়ান্তভাবে ব্যর্থ দুজন মানুষ বিসিবির দুটো রিজিয়নের দায়িত্ব নিচ্ছেন, দুটো মিনি বিসিবির দায়িত্ব নিচ্ছেন, সাকসেসফুল হবেন? পারফর্ম করতে পারবেন? যদি পারফর্ম করতে পারেন দ্যাট ইজ ভেরি গুড। বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে, লোকাল ক্রিকেটের জন্য ভালো হবে, রাজশাহী চট্টগ্রামের ক্রিকেটের জন্য ভালো হবে, ক্রিকেটারদের জন্য ভালো হবে। যদি উল্টোটা হয় তখন কি হবে? আন্ডার পারফর্মার হওয়ার কারণে সাইফুল ইসলাম, স্বপন চৌধুরী এবং আকরাম খান ক্রিকেট বোর্ড থেকে বিতাড়িত হবেন। ট্র্যাক রেকর্ড তো যদি ফলো করতে হয় তাহলে তো সেটাই হওয়ার কথা। যে পারফরমেন্সের কারণে ফারুক আহমেদকে চলে যেতে হয়েছে, অন্যরাও যদি সেভাবে পারফরমেন্স করতে ব্যর্থ হন তারাও চলে যাবেন, সেটাই তো নিয়ম হওয়া উচিত। ভুল বললাম কি? এই আলাপটা আসলে এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। বাংলাদেশ দল মাঠের ক্রিকেটে খারাপ করছে, বিসিবির কর্মকর্তারা বিসিবির ডে টু ডে যে ওয়ার্ক সেই কাজগুলো কেউ ঠিক মতো করছেন, কেউ ঠিক মতো করছেন না। একটা হজবরল অবস্থা চলছে। বিসিবির ডিরেক্টররা মাঠের ক্রিকেট বাদ দিয়ে ব্যাকডোরের ক্রিকেট নিয়ে, ব্যাকডোরের খেলা নিয়ে খুব বেশি আগ্রহী হয়ে উঠেছেন, যার প্রধানতম কারণ হচ্ছে যেটা আমি আগেই বলছিলাম, ইলেকশন। যে কোনোভাবেই হোক ইলেকশনটাকে নিজেদের মতো করে করার একটা চেষ্টা থাকবে, তারা সেই চেষ্টা করবেন, দ্যাটস ফর শিওর। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল তার সেই চেষ্টাটাই থাকবে, তার এইখানে ওরকম করে পারফর্ম করতে হবে যে ইলেকশনে যে লেভেল প্লেইং ফিল্ড বলা হয়, সবার জন্য সমান সুযোগ বলা হয়, সেই সমান সুযোগটা যেন তিনি এনশিওর করতে পারবেন বা পারেন। একটা ব্যাপার মনে রাখা খুব জরুরি, বিসিবির পরবর্তী ইলেকশনের জন্য ফারুক আহমেদ তার নিজের মতো করে একটা বলয় তৈরির চেষ্টা করেছিলেন। এটা ক্রিকেট সংশ্লিষ্ট সবাই জানে, আলোচনা আছে, কেউ মুখ ফুটে বলে না। কিন্তু সেই বলয়টা যখন তিনি মোটামুটি তৈরি করে ফেলেছিলেন বা গুছিয়ে আনার চেষ্টা করেছিলেন, তখন তার বলয়ের বাইরে যারা ছিলেন, যারা বিসিবিতে এখন আছেন, তারা তাদের মতো করে আরেকটা গেম খেলার চেষ্টা করেছেন। এবং সেখানে সর্বশেষ যে স্পিয়ারটা ছিল সেটা ছিল ফারুক আহমেদের এগেনস্টে অনাস্থা আনা। বাট ইয়েস, ফারুক আহমেদের এমন কিছু কাজ ছিল যেগুলো নিয়ে তীব্র রকমের সমালোচনা হয়েছে এবং যথেষ্ট প্রশ্নের জন্ম দিয়েছে। সো তার সরে যাওয়া যৌক্তিক অযৌক্তিক সেই আলোচনাতে বা সেই ডিবেটে আমি যাচ্ছি না,
কিন্তু পারফরমেন্সের কথা যখন বলা হয়েছে, তার সরে যাওয়ার পেছনে মূল কারণ পারফরমেন্স, আমি সেটাকেই বেঞ্চমার্ক ধরে নিতে চাই। পারফরমেন্সটাই হোক সব কিছুর বেঞ্চমার্ক। আপনি ক্রিকেটারদের মাঠে যেমন পারফরমেন্স করতে দেখতে চান, পারফরমেন্সটাই তাদের মূল্যায়নের মানদণ্ড বা মাপকাঠি, ঠিক একইভাবে বিসিবি যারা ডিরেক্টর থাকবেন, যারা বিভিন্ন ডিপার্টমেন্টের দায়িত্বে থাকবে চেয়ারম্যান হিসেবে, তাদের মূল্যায়নের মাপকাঠিও পারফরমেন্সই হওয়া উচিত। আগামী ইলেকশনে কারা থাকবেন, কারা জিতবেন, কারা আসবেন, কারা পরিচালক হবেন, কে প্রেসিডেন্ট হবে, সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তবে এখন যারা বিসিবিতে আছেন পরিচালক হিসেবে, তাদের একটা বড় অংশই বিসিবিতে ইলেকশন করে টিকে যাবেন, এটা আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ধরে নিতে পারেন। কিন্তু পূর্ববর্তীতে যারা ব্যর্থ হয়েছেন তাদের কি আবারও সুযোগ দেওয়া হবে? সেটা যদি হয়, তাহলে আন্ডার পারফর্মারদের নিয়েই কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে রান করাতে হবে। আর আন্ডার পারফর্মারকে নিয়ে দিনের পর দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ড রান করে ক্রিকেট কোথায় গিয়েছে, কোথায় যাচ্ছে, সেটা সম্পর্কে বোধ করি এখনো পর্যন্ত যারা পোস্টে আমাকে দেখছেন তাদের খুব সুস্পষ্ট একটা ধারণা রয়েছে। সেই ধারণার আলোকেও আপনি ভাবতে পারেন যে আন্ডার পারফর্মারদের নিয়ে বিসিবি যদি আগামীতেও মুভ করে, ক্রিকেট এর চেয়ে ভালো হবে। সেই প্রত্যাশা করা আসলে কি দুরাশা? আপনাদের কি মনে হয়?